আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। ইসরায়েলে অব্যাহত হামলা নিয়ে কি বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। আরও জানিয়ে দিব সিরিয়ায় সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক। এরপরে জানিয়ে দিব মার্কিন সরকারকে সহযোগিতায় সাংবাদিককে 10 বছরের কারাদণ্ড দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব পালানোর আগে শেষ কয়েক ঘন্টা কেমন কেটেছিল আসাদের। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ার ইসরায়েলে অব্যাহত হামলা নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। 12 দিনের জটিল আক্রমণে গত 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ন্ত্রিত নেওয়া হায়াত তাহরির আল শাম উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে পালান 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরে আলোচনা আসে আবু মোহাম্মদ আল জোলানি। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হোসেন আল সারা। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেস্কে বসতি স্থাপন করে। সিরিয়ার টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে জোলানি বলেন, ইসরায়েল সিরিয়া বিমান হামলা চালানোর জন্য যে চুক্তি দিচ্ছে তা দুর্বল ও ভিত্তিহীন। তার দাবি সিরিয়া মাটিতে ইসরায়েলে এসব হামলা লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযুক্তি উত্তেজনা বাড়ছে। এই বিদ্রোহী নেতা সিরিয়া সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করে বলেন, নিরাপত্তা ও স্থিরতা নিশ্চিত করার একমাত্র পথ হল কূটনৈতিক সমাধান। অপ্রয়োজনীয় সামরিক অভিযান কাম্য নয়। সিরিয়ার নতুন প্রশাসনকে তাদের গঠনমূলক প্রস্তাবনা অনুযায়ী দেশ শাসন করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। তিনি আরো বলেন, বিদ্রোহী নেতারা যদি চান তাহলে তারা সিরিয়ার সেনাদের সামরিক প্রশিক্ষণ দিতে রাজি আছেন। এই খবর জানিয়েছে রয়টার্সের। এর আগে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়েছে, যারা গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে 13 বছরের গৃহযুদ্ধ অবসান ঘটিয়েছে। এর মধ্যে তুরস্ক শনিবার দামেস্কে তাদের দূতাবাসে পুনরায় চালু করেছে। বিদ্রোহী গোষ্ঠীর দেওয়া প্রথম বিবৃতিতে নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে যথাযথ সম্মান করবে। 2016 সাল থেকে তুরস্ক তার জাতি নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে উত্তর সিরিয়া 4টি সামরিক অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারকে সহযোগিতার দায়ে এক সাংবাদিককে 10 বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। শনিবার 14 ডিসেম্বর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। কারাদণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম রেজা বালিজাদে। শত্রু মার্কিন সরকারকে সহযোগিতা করার জন্য দোষী ইরানি ও আমেরিকান ওই সাংবাদিককে 10 বছরের কারাদণ্ড দিয়েছে তেহরানের একটি আদালত। ওই সাংবাদিকের আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি সংবাদ মাধ্যমকে বলেন, তেহরান রেভলিউশনারি আদালত এক সপ্তাহ আগে এই রায় দেয়। পরবর্তী 20 দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। রায় ঘোষণার পর থেকে তারা মক্কেলের সঙ্গে দেখা করতে পারছে না বলে অভিযোগ করেন আগাসি। সিরিয়া থেকে পালানোর পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু জানানি বাশার আল আসাদ। আসাদের ঘনিষ্ঠ সহযোগী কর্মকর্তা এমনকি আত্মীয়রাও এই বিষয়ে অন্ধকারে ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা 14 জনের মতে আসাদ তার পরিকল্পনা গোপন রাখতে প্রতারণা ও ছলনার আশ্রয় নিয়েছিলেন। পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে গত 7 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 30 জনকে সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা একটি বৈঠকে আসাদ বলেছিলেন রুশ সামরিক সহায়তা আসছে এবং পদাতিক বাহিনীকে প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু কয়েক ঘন্টা পর নিজের জীবন নিয়ে বাঁচতে পালিয়ে যান তিনি। রয়টার্স জানায়, পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে নিউজ কার্যালয় ম্যানেজারকে কাজ শেষে বাসায় ফিরে যাওয়ার কথা জানালেও তিনি আসলে বিমানবন্দরে চলে যান। আসাদ তার মিডিয়া উপদেষ্টা বোতাইনা শাবানকে বাসভবনে ডেকে বক্তৃতা লেখার কথা বলেন। শাবান সেখানে পৌঁছে তাকে না পেয়ে হতভম্ব হন। আসাদ সরকারের পতনের পর সিরিয়া ইসরায়েল কঠোর সামরিক হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক লক্ষ্য বাস্তবে ইসরায়েল অন্তত 480টি বিমান হামলা চালিয়েছে এবং 50 বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থল বাহিনী মোতায়েন করেছে। সিরিয়ার সীমান্তে বাফার জোন ইসরায়েলের দখলে পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা করেছে। এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহীরা দামেস্কে দখল করা কয়েক ঘন্টা পর ইসরায়েল ও গোলা মালভূমিতে জাতিসংঘে টহলযুক্ত বাফার জোনে প্রবেশ করে। যুদ্ধ
ক্ষতিগ্রস্ত সিরিয়ার দীর্ঘদিনের সংঘাত এখনো থামেনি। বাশার আল আসাদের পতনের পর বর্তমানে দেশটির অবস্থা এতটাই দুর্বল যে নতুন কোনো সংঘাতের জড়ানোর মতো শক্তি নেই বলে জানিয়েছে সিরিয়া কার্যকর নেতা আহমেদ আল সারা। একদিকে ইসরায়েলের ভূমি দখল ও চলমান আক্রমণের নিন্দা জানানো হলেও সিরিয়ার অভ্যন্তরীণ ক্লান্তি এবং পরিস্থিতি দেশকে নতুন সংঘাত থেকে দূরে থাকার বার্তা দিয়েছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী বর্বর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো 98 জন। শুক্রবার 13 ডিসেম্বর সন্ধ্যায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার পর গত 14 মাসে গাজা নিহতের সংখ্যা পৌঁছে 40,875 জন। এছাড়া এই সময়সীমা আহত হয়েছেন আরো 1,06,454 জন। বিবৃতিতে আরো বলা হয়েছে, তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ ভবনের তলায় অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘে আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা আগ পর্যন্ত অভিযান চালাবে গাজায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলাস্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলা হাসপাতাল, স্কুল, মসজিদ, হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে 20 লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলায় গাজা ধ্বংস পরিণত করছে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজায় চরম মানবেতর জীবনযাপন করছে। সিরিয়া বাশার আল আসাদ সরকারকে যখন উৎখাত করা হলো, তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশের শাসনে 24 বছর নয়, বরং তার পরিবারের 50 বছরের শাসনের অবসান হলো। 2000 সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ 3 দশক দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এখন হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করছে। আর একই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে ক্ষমতার প্রেসিডেন্ট, তার স্ত্রী, সন্তানদের ভবিষ্যৎ। তারা এখন রাশিয়ায়, সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য? আসাদ রাশিয়া পালালেন কেন? সিরিয়া গৃহযুদ্ধে রাশিয়া ছিল আসাদের মিত্রা। দেশটি রাশিয়ার 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে। 2015 সালে আসাদের সামর্থ্যে বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যা যুদ্ধের ডেট সরকারের পক্ষ থেকে নিয়ে এসেছিল। যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার মতে তখনকার 9 বছরের রাশিয়ার সামরিক অভিযানে 21,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। এর মধ্যে অন্তত 8,700 জন ছিল বেসামরিক নাগরিক। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া মনোযোগ সরে যায়। দেশটি হয়তো এবার নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলি অভিযান শুরুর পর আসাদ সরকারকে সহায়তায় অনিচ্ছুক কিংবা অক্ষম হয়ে পড়েছিল।